সবাই যেন ভাবে যে সাকিব পাশের বাসায় থাকে, হ্যাঁ এরকম একটা ব্যাপার, মানে খেলা একটু কিছু ভুল হলে আরে এরকম কেন করলো, যেন নিজে একজনকে আমরা কিন্তু দেখেছি এখানে উপদেশ দিচ্ছে অফ সাইডে বেশি করে খেলতে, এইসব বলতে থাকে। এই যে সবাই পাশের বাড়ির ছেলে মনে করে, কিন্তু সাকিব কি আসলেই পাশের বাড়ির ছেলেটা আছে, নাকি এখন অনেক দূরে চলে গেছে, তারকা খ্যাতি কি তাকে আসলে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে তার আশেপাশের মানুষ থেকে? আমার কাছে মনে হয় না কখনোই, কারণ আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল ছোটবেলা থেকে এখনো সবাই আছে, কেউ আমার কাছে মনে হয় না যে দূরে সরে গেছে কিন্তু কিংবা কারোর সাথে যোগাযোগ নেই। আমার যোগাযোগ সবার সাথেই হয়, হয়তো কম বেশি, বাট সবার সাথে হয়। ঈদে সবার সাথেই দেখা হবে, কিংবা কখনো রিউনিয়ন হলে আমি কোনোটাতে মিস করি না যদি দেশে থাকি অ্যাটলিস্ট। বিকেএসপির ফ্রেন্ড বলেন আর মাগুরার ফ্রেন্ড বলেন সবাই আছে, প্লাস রিলেটিভদের সাথেও সবার সাথেই সম্পর্ক ভালোভাবেই আছে। তো আমার কাছে মনে হয় না আমি দূরে সরে গেছি, জাস্ট এটা হতে পারে যে হ্যাঁ দেখা হয়তো রেগুলার আগে যেমন হতো ওটা হয় না। সবচেয়ে কোনো বন্ধুর কথা মনে পড়ে যে আপনাকে যে উৎসাহ দিয়েছে ক্রিকেট খেলার জন্য? আমার সব থেকে ফ্রেন্ডদের যে জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লাগে, কেউ আমার সাথে ক্রিকেট নিয়ে কথা বলে না, এবং এটা আমি সব থেকে পছন্দ করি। আজকে আমরা সব ক্রিকেট নিয়ে কথা বলছি, আপনার একদম পছন্দ হচ্ছে না? এটা ক্রিকেট হলো, মানে ক্রিকেটের অনেক ধরনের কথা আছে, ইন্সপায়ারিং কিছু কথা থাকে যেগুলো শুনলে ভালো লাগে। মানে ক্রিকেটের টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে যখন কেউ কথা বলে, আমি খুব বেশি মানুষের কথা শুনি না, দু একজন আছে যাদের কথা আমি শুনি, অন্য কেউ যতই যেটা বলুক এক কান্দে শুনে আর কান্দে হয়তো বের করে দিই। তার মানে ক্রিকেট নিয়ে সাকিবকে উপদেশ দিলে? হ্যাঁ, আমি ক্রিকেটের, যেহেতু আমার ফ্রেন্ড সবগুলো মানে ক্রিকেটের বাইরের সাবজেক্ট নিয়ে করে, এই কারণে ওদের সাথে আমার মিশতে ভালো লাগে, এবং ওরা সবসময় দেখা যাচ্ছে পড়ালেখা নিয়ে আলাপ করতেছে এবং আমি বুঝতেছি না কিছু, ওটা নিয়ে আমার খুব মজা লাগে। বিশেষ করে দু একজন আছে মেডিকেলের কিংবা বুয়েটের, ওদের ক্ষেত্রে যেটা হয় ওরা ওদের কি জমা দিতে হবে, কি এক্সাম আছে, এগুলো নিয়ে আলাপ করতেছে, এটা আমার শুনতে খুব মজা লাগে। আনিসুল হক, আসলে আপনার কাছেও জানতে চাই যে যে কাজটা করে সেটা নিয়ে বেশি আলাপ করলে কি আসলে ভালো লাগে না? অন্য আলাপের জন্য আসলে আমাদের মন আসলে ভালো বুঝবে। উৎপল শুভ্র আমাদের যে ক্রিকেটের লেখক, প্রথম আলোর ক্রিকেট সম্পাদক, তাই না, স্পোর্টস এডিটর, উনি খেলা নিয়ে আলাপ করতে চান না, কিন্তু আমার তো লেখালেখি নিয়ে কথা বলতে আমার ভালো লাগবে। কিন্তু ওদের এটা একটা গণতান্ত্রিক খেলা, তো যেমন বাংলাদেশে যখন এলো ক্রিকেট ইনফো লিখলো না যে বাংলাদেশ ক্রিকেটকে তার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে, জনতার ক্রিকেটে পরিণত হয়েছে, খুবই গণতান্ত্রিক খেলা বলে প্রত্যেকেই ভাবে কি যে পেয়েছে এখন একটা উপদেশ দিই। প্রত্যেকেরই কিন্তু খুব এটা এইভাবে মারা উচিত ছিল, এটা এই বলটা ছেড়ে দিলে উচিত ছিল। হ্যাঁ, অনেক ছোট ছোট টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো বাইরে থেকে যে কখনো খেলে নাই কারো বোঝা সম্ভব, কিন্তু বাংলাদেশে রোগী বেশি না ডাক্তার বেশি, ডেফিনেটলি ডাক্তার বেশি। তবে আমি একটা উপদেশ না, আমি একটা কি বলবো, সাকিবের সঙ্গে একটা প্রসঙ্গে আলাপ করতে চাই। সেটা হচ্ছে সাকিব যখন কলাম লিখতো, সে তো আমাদের কাগজে লিখতো, ওর কলামটা যখন এলো ছাপা, এখনো লেখে কম, হ্যাঁ, তখন ও তার প্রাক্তন সাবেক ক্রিকেটার একজন আসলে খুবই একজন আলগা একটা মন্তব্য করেছিল, ওরা ক্ষেপে গিয়ে সে একটা কথা বলেছে। আমি দেখলাম যে এটা যদি আজকে ছাপা হয়, কালকে এটা নিয়ে হইচই পড়বে, সবগুলি টেলিভিশনে টক শো হবে, অনেক কলাম লেখা হবে, এটা আমাদের, তখন খেলা চলছে, আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলছি, আমাদের ক্ষতি করবে। আমি বললাম এই লাইনটা ছাপা হওয়া উচিত না, আমি তো এডিটর, আমার তো এডিট করারই, কিন্তু যিনি ওইটা সাকিবের কাছ থেকে লিখে নিয়ে এসেছেন তিনি বলছেন সাকিব বলে দিচ্ছে পার্টিকুলারলি এই লাইনটা থাকতেই হবে। আমি বললাম সাকিব কলাম লেখে কয় বছর, আমি আজকে 20 বছর ধরে কলাম লিখি, কলাম লেখাটা কিভাবে লিখতে হয় এটা আমি সাকিবের চাইতে ভালো জানি, কাজেই আমি মনে করি এই বাক্য লেখা উচিত না। আজকে সাকিব স্বীকার করেছেন, আমি আরেকটা ইন্টারভিউয়ে পড়েছি cricinfo.com-এ, উনি বলেছেন যে ওই লাইনটা না লিখলে ভালো হতো। কাজে আমি তাকে বলি কলাম লেখার বিষয়ে যদি কোনো টিপস লাগে, সাকিব আই এম অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউ। ঠিক আছে, আমি অবশ্যই। আমাদের একজন বন্ধু, সাকিবের বন্ধু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মাগুরা থেকে। আমি নয়ন, মাগুরা থেকে বলছি। নয়ন বলছেন, নয়ন আপনি সাকিবের বন্ধু, আপনি একটু সাকিবের ছোটবেলার কথা আমাদেরকে বলেন। সাকিব কেমন ছিল, কি খেতে পছন্দ করতো, গাছে চড়তো কিনা, দুষ্টুমি করতো কিনা, পাশের বাড়ির আম চুরি করতো কিনা? ছোটবেলা থেকে আসলে খুব দুষ্টু ছিল, তবে খুব চালাক। তবে বেশি যেটা মানে ফিল করতাম সবসময় যে ওর ক্রিকেটটা, মানে আমাদের ক্লাস টিমের সবসময় আমরা ওর দিকে তাকিয়ে থাকতাম যে ও একটা ভালো রেজাল্ট করবে, ও ভালো খেলবে, তো আমাদের ক্লাস একটা ভালো রেজাল্ট করবে। তো এটা খুব বেশি মনে পড়ে। আর ছোটবেলায় ও দেখতাম ভালো ফুটবল খেলে, এখনো অসম্ভব ভালো ফুটবল খেলে, আর সবসময় খুব একটু লাজুক টাইপের একটা ছেলে। অনেক তো শুনলাম, সাকিব একটা কথা কাউকে বলতে চায় না, বলে এই ব্যাপারে বাবা মা জানে, নানি জানে। আপনি একটু বলেন যে সাকিবের এলাকায় কোনো বান্ধবী ছিল কিনা? আমি তো ছোটবেলায় চলে আসছি বিকেএসপিতে, তো বান্ধবী থাকার চান্সটা খুবই কম। আসলে ব্যাপারটা কি, আমাদের এটা মফস্বল শহর, তো বান্ধবী সংখ্যা খুব কম ছিল। আর সাকিব এত বেশি ক্রিকেটের সঙ্গে
মানে বন্ধুত্ব করেছিল যে ওরা কোনো অন্য কোনো বান্ধবী দরকার ছিল না। মানে ক্রিকেটই সাকিবের First বান্ধবী, বাহ বাহ, ক্রিকেটই সাকিবের বান্ধবী। সাকিব, হ্যাঁ, এরকমই ব্যাপারটা হয়েছে। ধন্যবাদ নয়ন। আপনারা অনেক চেষ্টা করেও সাকিবের গোপন কোনো কিছু বের করতে পারছি না আজকে। সাকিব, আপনিই বলেন আসলে তাহলে যে নানি কবে সিদ্ধান্ত দিচ্ছেন? কারণ না হলে তো না, এই টেকনাফ, যেটা হয় দার্জিলিং এখন চলতেই থাকবে। নানি বাড়ি গেলেই কবে বিয়ে করতেছে এই একটা কোশ্চেন শোনা লাগতেছে। নানি কি ছবি টবি দেখাচ্ছে? না, ছবি দেখাচ্ছে না। নানির কথা হচ্ছে যে তুই দেখে নিয়ে আয়, বাট নিয়ে আয় তাড়াতাড়ি। তাহলে তো 420 নাটক দেখলে চলবে না, কারণ অন্য হ্যাঁ, অন্য অন্য নাটক নাটকের নায়িকা দেখতে হবে। না, দেখা যাক কি হয়, বাট এখনই কোনো প্ল্যান নাই, সত্যি কথা। এখনই plan না, আমার ওরকম এখনই কোনো চিন্তা নাই। তো কলামিস্ট হিসেবে আনিসুল হক বলেছেন যে কলাম সম্পর্কে কোনো টিপস সাকিব নিতে পারে, অভিনয় সম্পর্কে কোনো টিপস হ্যাঁ, আছে অভিনয় সাকিব যদি অভিনয় করতে চায়? টিপস দিব না, ডেফিনেটলি টিপস দিব না। আমি শুধুমাত্র বলবো তার যে কোনো কিছু দেখে আমার তাকে মনে হয় খুব কনফিডেন্ট, যে কোনো কাজে সিম্পল থেকে সিম্পল কাজে মনে হয় সে খুব কনফিডেন্টলি ডিসিশন নেয় এবং জাস্ট কিপ ইট, দ্যাটস ইট। আমাদের আসলে পরামর্শ না কিচ্ছু না, আমরা চাই যে সে যেমন আছে যেভাবে তেমন আপনি থাকুক, খেলছেন that's it. সেভাবে আপনি খেলবেন, এবং বাকি যে 10 জন তারাও আপনার মতো বা আপনার চেয়েও ভালো খেলবে, এবং বাংলাদেশ জিততেই থাকবে। যদিও আমি জানি যে কোনো দলেই সারা জীবন সাকিব, জিততে পারে না, সব খেলা টি-20 তে জিততে কি পারে হবে? না। আসলে টি-20 আমরা একটা টাফ গ্রুপে যদিও, কিন্তু আমরা খুবই হোপফুল যে আমরা ভালো রেজাল্ট করব। নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে খেলা আছে, একটা ম্যাচ জিতলেই হয়তো কোয়ালিফাই করে যাব। তো আমরা খুবই হোপফুল যে মানে এটা সম্ভব। আর আমাদের এখন যে ফর্মটা আছে, রিসেন্ট ফর্ম, বাংলাদেশ টিম খুবই ভালো করছে। আর যদি আমি বলবো যে আমরা হল্যান্ডে হয়তো ম্যাচ হেরে গেছি 2-1, কিন্তু আমাদের যে ক্রিকেট এখন যে ক্রিকেটটা খেলতেছি, এটা নিয়ে আমরা খুবই কনফিডেন্ট যে আমরা যে কোনো টিমকে হারাতে পারি। যেহেতু শ্রীলঙ্কা খেলা, আমাদের স্পিন অ্যাটাকটা ভালো, তো এটা একটা ভালো দিক থাকবে, পজিটিভ দিক থাকবে। আর আমাদের ব্যাটসম্যানরা ভালো করতেছে, স্টার্ট থেকে শুরু করে নাম্বার 6-7 পর্যন্ত খুবই ভালোই কেউ না কেউ প্রতিদিনই কন্ট্রিবিউট করতেছে। তো আশা করি ভালো কিছুই হবে। ধন্যবাদ সাকিব আজকের অনুষ্ঠানে আসার জন্য। ভক্তদের উদ্দেশ্যে আপনি আজকে অনেক কিছু বলেছেন, আর যা বলেছেন তা থেকে ভক্তরা অনেক কিছু খুঁজে নেবে। আমার ধারণা যে আজকে আমরা যত লম্বাই করতাম অনুষ্ঠানটা, আপনারা এই অনুষ্ঠানটা দেখতেন, অনেকটা ক্রিকেট খেলার মতো যদি সারাদিনও হতো, এটা হয়তো দারুণ একটা অনুষ্ঠান হতো। কিন্তু সাকিবকে আমরা এতক্ষণ আটকে রাখতে পারি না, কিন্তু আমরা আশা করছি সাকিবকে ভবিষ্যতে আমরা আমাদের এই 71-এ আবার পাবো, এবং বিজয়ের কোনো সংবাদ নিয়ে আমরা জয়তুতে আবার সেলিব্রেট করব আমাদের দলের বিজয়কে। আজকে 3 জন আমাদের মধ্যে ছিলেন, আনিসুল হক, নুসরাত ইমরোজ তিশা, এবং তারা দুজনই যার ভক্ত, সাকিব আল হাসান। আমি নিজেও তার ভক্ত এবং পুরো দেশ তার ভক্ত। আশা করছি সাকিব ভালো খেলবে, আমাদের টি-20-তে আমাদের দল ভালো খেলবে, বাংলাদেশ আরও নতুন নতুন বিজয় নিয়ে আমাদের সামনে আসবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই প্রত্যাশায় আজকে ঈদের শুভেচ্ছা আবারও জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা, ঈদ মোবারক।